আসসালামু আলাইকুম। মালিহা হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এদিকে রায় শুনে কান্নায় ভেঙে পড়েন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। হত্যাকাণ্ডে পলাতক আসামিদের গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তিনি। রোববার দুপুরে কুষ্টিয়ায় শহরে নিজ বাড়িতে তিনি একথা বলেন। ওর প্রতি সেই মানুষের যে মমত্ববোধ, সেটাই আজকের এই রায়তে আবার প্রকাশ পাইছে। ছাত্র জনতা, আমি সবার সাধারণ জনগণ সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 3 জন আসামি পলাতক, আর একজন ইতিমধ্যে পালাইছে। তাদের জন্য এখন আমার অনুরোধ থাকবে এই বর্তমান সরকারের কাছে, এদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে ধরে এদের জন্য বিচারের আওতায় এনে এদের যে রায় আছে রায়টা যেন কার্যকরী করা হয়। যে কোনো মূল্যে গুম খুনের সাথে জড়িতদের বিচার করতে হবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার হবে। যারা গুম খুনের শিকার হয়েছেন তিনি নিজেও তাদের অংশ উল্লেখ করে তারেক রহমান বলেন, তাকেও আয়নাঘরে রাখা হয়েছিল। ইমরুল হাসানের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে গুম খুনের শিকার পরিবার ও 24-এর গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সাথে রোববার ইফতার করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইফতারের আগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ সময় তারেক রহমান বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে গুম খুন আর নির্যাতনের শিকার হয়েছে বিরোধী নেতাকর্মীরা। বলেন, তিনিও আয়নাঘরের নির্যাতনের শিকার। এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘর থেকে ঘুরে এসেছি, অনেকেই আমরা আছি যারা আমরা আয়নাঘরে অত্যাচারিত হয়েছে। আমি এবং আমার ভাই, যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি, আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ, যারা গুম হয়েছেন, গুমের নির্যাতিত হয়েছেন, গুমের শিকার হয়েছেন। আয়নাঘর নামক যেই জায়গাটি তৈরি করা হয়েছিল, সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল। সেখানে হুম্মাম কাদেরও ছিল। সেখান থেকে আসার পরে হুম্মাম আমাকে কিছু বিষয় বলছিল। তখন হুম্মাম আমাকে বলল যে, ভাইয়া, আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল। আওয়ামী লীগের আমলে সংগঠিত গুম খুনের বিচার হতে হবে মন্তব্য করে তারেক রহমান বলেন, এমন অন্যায়ের বিচার না হলে আবারও ঘটবে গুম খুনের মতো ঘটনা। এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে। আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে এটি বলতে পারি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাল্লাহ আমরা করব। মানুষ ভোটের অপেক্ষায় আছে মন্তব্য করে তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নেবে কোন দল সরকার গঠন করবে। কম বেশি মুক্ত। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংগি সৌর বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগ এবং অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত এই কথা জানান। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গত ডিসেম্বরে চীনের শীর্ষস্থানীয় কয়েকটি সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেন। সে সময় তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখেন। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে অধ্যাপক ইউনূস চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছিলেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশ সফরকারী দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৪ দিনের সফরে চীন যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত ৭ মাসে বাংলাদেশ চীনের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন বলেও জানান তিনি। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। স্বল্পোন্নত দেশ হিসেবে উত্তরণের ফলে বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এমন মতামত সঠিক নয় বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৭ কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলেও জানানো হয়েছে। 2005-এ যখন কোটা ফ্রি ওয়ার্ল্ড হলো, গার্মেন্টসের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বেনিফিটেড হয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশন হলে বাংলাদেশ আরও বেনিফিটেড হবে এবং সেইখানে যদি যে সমস্ত চ্যালেঞ্জেস আসতে পারে আমরা ধারণা করছি, সেই চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য যা যা করার দরকার ইন্টারিম গভর্নমেন্ট সেই কাজগুলো করছে এবং করবে। বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজে 7টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ধর্ষণ শব্দটি এড়িয়ে চলার বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, ধর্ষণই তা 8 বছর বয়সী বা 80 বছর বয়সী যে কোনো বৃদ্ধার বিরুদ্ধেই করা হোক না কেন, এই ধরনের জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই ডাকা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না। এর আগে শনিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহারের অনুরোধ করেছিলেন। রাজধানীতে গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে হেল্প অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী ২৬ মার্চ ঢাকায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে এই কথা বলেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বাকি 63 জেলায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শ্রমিক অসন্তোষ এড়াতে ঈদের আগেই তৈরি পোশাক কারখানার কর্মীদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয় বৈঠকে। যানজট এড়াতে ঈদে তাদের ধাপে ধাপে ছুটি ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলো সিদ্ধান্ত নেবে বলে জানান সচিব। স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। চাঁদাবাজি বন্ধ সহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালিয়ে যাওয়া, প্রকাশ্যে থানার ওসিকে পেটানোর হুমকি সহ ট্রিপল মার্ডারের মতো ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রোববার এই আদেশ দেয়। আর এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না, এমন হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজ্জাদের স্ত্রী বলেছেন, বান্ডেল বান্ডেল টাকা ঠেলে স্বামীকে ছাড়িয়ে আনা হবে। চট্টগ্রামের আরিজ আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। শনিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে বের হন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। সেখানে চট্টগ্রামের কিছু ব্যক্তি তাকে চিনতে পেরে পুলিশকে জানালে গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে তেজগাঁও থানার সহযোগিতায় সাজ্জাদকে ধরতে ঢাকায় আসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, নাম্বার 1 সন্ত্রাসী হিসেবে পরিচিত, তাকে গ্রেপ্তারের জন্য আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সে অত্যন্ত কৌশলী ছিল এবং বিভিন্ন ওয়েতে অর্থাৎ গ্রেপ্তার এড়িয়ে যাচ্ছিলেন। আজ আমরা তার অবস্থান বসুন্ধরা সিটিতে আছে নিশ্চিত হয়ে যা সাধারণ জনগণের সহযোগিতায় তাকে বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারের পর রোববার সকালে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয় তাকে। পরে চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় 14 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। সাজ্জাদকে ধরা হলো, গ্রেপ্তার করা হলো। আমি মনে করি এটা বাকিগুলোর জন্য একটা মেসেজ, একটা খুব স্ট্রং মেসেজ। আশা করি তারা সতর্ক হবে এবং আমার
এবার কথা হচ্ছে এই সমস্ত সন্ত্রাসী হয় জেলে থাকবে অথবা মহানগর এলাকার বাইরে চলে যাবে। এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে অ্যারেস্ট হবেই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়ে সাজ্জাদের স্ত্রীর দাবি, যারা তার স্বামীকে ধরিয়ে দিয়েছে তাদের ছাড় দেয়া হবে না। আমরা কারি বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এদিকে 2024 সালের 4 ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের উপর গুলি চালায় আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী। আর চলতি বছরের 18 জানুয়ারি ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে চট্টগ্রাম বাইজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পেটানোর হুমকিও দেন সাজ্জাদ। এরপরই আলোচনায় আসেন এই সন্ত্রাসী। তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাইরে যাত গুতারস তাহলে তুই হাতুন বাঁচতিনি দেশের কুড়তালে তুন আনে আনে করে ফেটিম তোর অক্সিজেনের মরুন মধ্যে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রোববার মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া নিজ গ্রামে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে জেলা বিএনপির সাবেক সভাপতি ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতাকর্মীরা। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পটুয়াখালী ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে পৃথক 2টি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এবং পটুয়াখালী শিশু পার্কে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী জেলা বিএনপি নেতা মাকসুদ আহমেদ, বাইজিদ পান্না, অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন তপন সহ নেতাকর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশে মূল্যস্ফীতি বর্তমানে 10% নিচে রয়েছে, এমনটা জানিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, গ্যাসের দাম নতুন করে বাড়ানোর ফলে তা পণ্যের দাম বৃদ্ধিকে ফের উস্কে দিবে। রোববার সকালে রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়ে নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, এই বছরও 1,05,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে। আর ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার আহ্বান জানান সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। সালেম মালিকের রিপোর্ট। বাজেট মানেই হিসেব নিকেশ। 2025-26 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে নিজেদের সুপারিশ তুলে ধরতে সিপিডির এই সংবাদ সম্মেলন। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব বিভাগ, প্রশাসন বিভাগ, এই দুটোকে আলাদা করতে হবে। বর্তমানে কেউ 3.5 লাখ টাকা পর্যন্ত আয় করলে কোনো কর দিতে হয় না। সিপিডির মতে এই করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা পর্যন্ত করলে সুবিধা পাবে সাধারণ মানুষ। 4 লাখ টাকা যেটা আমরা করেছিলাম, আমরা বলি এটা কাদের সুবিধা হবে? এটা তো হলো নিম্ন আয়ের মানুষ, যাদের ক্রয় ক্ষমতা মূল্যস্ফীতির কারণে কমেছে, সেটা 3.5 লাখ টাকা আছে এখন বোধহয় না, সেটাকে সুতরাং করমুক্ত 4 লাখ টাকা করলে নিম্ন আয়ের মানুষরাই কিন্তু এটাতে উপকার পাবেন। গেল কয়েক মাসে মজুদ বাড়ায় খাদ্য মূল্যস্ফীতি এখন 10% নিচে। সিপিডির হিসেব বলছে, গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব সরকার বাস্তবায়ন করলে মূল্যস্ফীতিকে নতুন করে উস্কে দিবে। শহর এবং গ্রামে উভয় ক্ষেত্রেই খাদ্য মূল্যস্ফীতি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির চাইতে বেশি ছিল। এই মাসে এবং গত মাসে একটা নিম্নমুখী প্রবণতা, কিন্তু যদি গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটা যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির পরিস্থিতিটা আরও খারাপ হয়ে যাবে। বরাবরের মতোই দুর্বল রাজস্ব কাঠামোর কারণে চলতি অর্থ বছর শেষেও রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বাকি 6 মাসে আরও যে সমস্ত জায়গা থেকে কর আদায়ের সম্ভাবনা রয়েছে এবং কর আদায়টা ত্বরান্বিত হবে, সেইগুলো বিবেচনা রেখেও আমরা যদি হিসাব করি তাহলে বছরের শেষে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। অধিক কর্মসংস্থানমুখী বিনিয়োগকে প্রাধান্য দিয়ে বাজেট প্রণয়নের পরামর্শ সিপিডির। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ উৎসবে নতুন পোশাক পরার রীতি বাঙালির ঐতিহ্যেরই অংশ। দিন যতই গড়াচ্ছে ততই ঘনিয়ে আসছে ঈদের আমেজ। শপিং মল ও বিপণী বিতানগুলোতে এখন তোড়জোড় নিজের ও পরিবারের সদস্যদের জন্য পছন্দসই জামা কাপড় কেনার। বিক্রেতারা ব্যস্ত ক্রেতার কাছে নতুন ডিজাইনের কাপড় বিক্রিতে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। ঈদে নতুন জামা ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তোলে। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ ব্যস্ত নতুন জামা কেনাকাটায়। ঈদকে ঘিরে বাহারি পোশাকের সমাহারে জমজমাট রাজধানীর শপিং মলগুলো। সবসময় গর্জিয়াস নেই তো, এবার ভাবছি একটু সিম্পল টাইপ নিব। ড্রপ শোল্ডার শার্ট দেখছি আর ব্যাগি প্যান্ট দেখছি। এবারের পাঞ্জাবিগুলো একটু ইউনিক আসছে, টি শার্টগুলো আসছে নতুন। দোকানে সাজানো বাহারি ডিজাইনের পোশাক পছন্দ মতো কিনে নিচ্ছেন ক্রেতা সাধারণ। আবার অনেক ফ্যাশন প্রেমী কিনছেন তাদের পছন্দের ব্র্যান্ড ও ডিজাইনের পোশাক। পাকিস্তানি ড্রেস দেখতেছি, জামা কিনছি, এবার জুতো কিনছি। ঈদ বাজারে সমারোহ ঘটেছে দেশি পোশাকের পাশাপাশি বিদেশি বিভিন্ন কাপড় ও ধরনের পোশাক। ব্যবসায়ীরা বলছেন রমজানের মাঝামাঝি হলেও বিক্রিও তেমন জমেনি। ঈদকে কেন্দ্র করেই আমাদের পাকিস্তান, ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের ডিফারেন্ট ট্রেন্ডি ডিজাইনগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করেছি। ক্রেতা আছে মোটামুটি সারা, তবে আগের চেয়ে অনেক কম। ক্রেতা সাধারণত একটু কম, তবে শুক্র শনিবার ছিল, আজকে আবার বাজার একটু কম। ঈদের এখনো বাকি বেশ কিছু দিন। চাঁদ রাত পর্যন্ত চলবে ঈদের কেনাকাটা। সামনের দিনগুলোতে তাই বেচা বিক্রি বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার ও দুর্নীতি দমনে দ্রুত জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন সৌদি আরব বিএনপির নেতারা। জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সেহরি মাহফিলে এই মন্তব্য করেন তারা। জেদ্দায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান। ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আব্দুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি রওশন জামিল শিপু। বক্তব্য দেন বাহারউদ্দিন বাদল, বোরহানউদ্দিন, রাশেদুল আমিন চৌধুরী সহ অন্যরা। প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতের আইন কানুন মেনে চলার আহ্বান জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, দুবাইতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। বলেন, ঐক্যবদ্ধ কমিউনিটির মাধ্যমে আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে কাজ করতে হবে। অনুষ্ঠানে আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও আব্দুস সালাম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন অনুষ্ঠানের সমন্বয়ক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন দুবাই কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জেদ্দা কমিউনিটির নেতৃবৃন্দ। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় চট্টগ্রাম সমিতির উদ্যোগে ইফতার মাহফিলে এই আহ্বান জানান তারা। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার দেলওয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটর কাউন্সিলর ASM সাইম। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আইয়ুব, কামাল উদ্দিন সহ অন্যরা। মাহফিলে কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক উন্নতি হয়নি বলে দাবি করেন কুয়েতস্থ জাতীয় পার্টির নেতারা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার উদ্যোগে ইফতার মাহফিলে এই দাবি করেন নেতারা। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাইল। সংগঠনের সাধারণ সম্পাদক হযরত আলী মল্লিকের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য দেন জাতীয় পার্টি কুয়েতের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন খোকন, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আসাদউদ্দিন হাসান সহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।
কাতারে বাংলাদেশ থেকে আগত বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেম ওলামাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এনটিভির কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, মাহফিলটির আয়োজন করে বাংলাদেশি মালিকানাধীন আল ওয়াতাব ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও কাতারস্থ চাঁদপুর সমিতির সভাপতি মানিক রহমানের সভাপতিত্বে মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত করে মোহাম্মদ ওমর হোসেন মাহির। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজার ওয়ালিদ ইয়াহিয়া, প্রকৌশলী মোহাম্মদ ইমরান, চাঁদপুর সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মাকসুদুল আরাফিন সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।